ভালো স্কোরের পেছনে সবার প্রথমে মূল মন্ত্র ছিল হচ্ছে স্কোরিগেন, যিনি স্কোরিগেন থেকেই হচ্ছে পিটি প্র্যাকটিসের জন্য মানে কোচিং এ ভর্তি হয়েছিলেন এবং উনি এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন। তো উনার থেকে আমি এই স্কোরিগেন সম্পর্কে জেনে ভর্তি হয়ে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো জি, জি, নাম্বার আপনি পেয়েছি তো আমার আলহামদুলিল্লাহ। 70 আসলে মানে হচ্ছে যে যেভাবে করে গাইড করেছেন আপনাদের টেমপ্লেট অনেক ভালো মানে মার্কস আনছে। তো এটা করে আমার বোঝা গেছে যে এই কোচিং এ পড়ে আসলে আমার অনেক ভালোই হয়েছে। টানা মক দেওয়া শুরু করেছিলাম এক্সামে বসার ১০ দিন আগে থেকে। মনে হয় যে এটলিস্ট সবার ২০-৩০টা মক দিয়ে তো এক্সামে যাওয়া উচিত। তার এক্সামের আগে ১.৫ মাসের একটা প্র্যাকটিস থাকা উচিত প্রত্যেকটা মডিউলের উপর। প্রোনাউন্সিয়েশন আর ফ্লুয়েন্সি আনতে আরেকটু সময় দেওয়া উচিত, এটলিস্ট ৩ মাস ৪ মাস এরকম। আপনাদের হচ্ছে মডিউলস গুলা থেকেই তো উপকৃত হয়েছে, আমি বাইরে কোনো কিছু আসলে ফলো করি নাই। রিডিং মডিউলস এ যা যা দেখিয়েছিলেন সবকিছুই অনেক হেল্পফুল ছিল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আপু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে আরো ভালো লাগলো। আপনার কথা খুব শুনছিলাম তানহা আপুর কাছে যে আসলে আপনি এত ভালো একটা স্কোর করলেন। আপনি নাকি রেগুলারলি মোটামুটি চেষ্টা করতেন কাজের ফাঁকেও যে পড়াশোনা কমপ্লিট করার। তো আপুর কাছে আপনার কথা খুব শুনেছি আপু। তো আপু, এই যে আপনি এত ভালো একটা স্কোর করলেন আপু, এটার পেছনের মূল মন্ত্রটা কি ছিল? আচ্ছা, ভালো স্কোরের পেছনে সবার প্রথমে মূল মন্ত্র ছিল হচ্ছে স্কোরিগেন। আচ্ছা। তারপরে ছিল আমার প্র্যাকটিস। আসলে আমি তো পিটি সম্পর্কে আমার একদমই কোনো আইডিয়া ছিল না। তো এরপরে আমার একজন পরিচিত আপু, যিনি স্কোরিগেন থেকেই হচ্ছে পিটি প্র্যাকটিসের জন্য মানে কোচিং এ ভর্তি হয়েছিলেন এবং উনি এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন। তো আচ্ছা। উনার থেকে আমি এই স্কোরিগেন সম্পর্কে জেনে আমি ভর্তি হয়ে আমি তারপরে তো আমার মেন্টর আপু এত ভালো করে গাইড করেছেন। আর তারপরে আমার আমার প্র্যাকটিস হয়েছে ১ মাস। এই তো ব্যাস এগুলো দিয়ে ভালো স্কোর আসলো আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনার সম্পর্কে ছোট্ট করে একটু যদি ইন্ট্রোডাকশন দিতেন আপু, আপনি কি করছেন, কোথায় আছেন? আচ্ছা, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫৯তম ব্যাচ থেকে এমবিবিএস পাশ করেছি। আমি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে পেডিয়াট্রিক্স ওয়ার্ডে অনারারি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। ওকে, বাহ, খুব ভালো। তো আপু তো অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যান করছেন। তো আপু আপনার কি স্কিল মাইগ্রেশনের জন্য আপু ট্রাই করছেন? জি, আচ্ছা। জি, স্কিল মাইগ্রেশনের তো জন্য। সেই ক্ষেত্রে আপু আপনার রিকোয়ার্ড স্কোর কত লাগতো? আমার 65 দরকার ছিল। মানে একটু ভালো ভার্সিটিতে উইথ স্কলারশিপের জন্য আমার একটু 65 এর দরকার ছিল। কিন্তু তার থেকে অনেক বেশি ভালো জি, জি, নাম্বার আপনি পেয়েছি তো আলহামদুলিল্লাহ। 74 আপনার ওভারঅল স্কোর ছিল আলহামদুলিল্লাহ। খুব ভালো একটা স্কোর হয়েছে। অবশ্য স্কোরটা বাড়লে দেখা যায় যে আমাদের আরো অপরচুনিটিস খুলে যায়, আরো ভালো ভালো জায়গায় অ্যাপ্লাই করা যায়, হ্যাঁ, হ্যাঁ। যে একটু সুবিধা হয় আর হ্যাঁ, কি। এক্সাক্ট তো আপু হ্যাঁ, আপনি তো এক্সাক্টলি। মানে জবের পাশাপাশি পড়াশোনা আপনি ঠিকঠাক মতো সময় কি দিতে পেরেছিলেন? আমি যখন কোচিং এ ছিলাম তখন আমার খুবই অসুবিধা হতো, যেহেতু ক্লাস ছিল শনি, সোম, বুধ। জি। আর বুধবারে হচ্ছে আমার ফিক্সড মানে ইভিনিং থাকতো। তো তখন আচ্ছা। আমি তানহা আপুকে এটা জানিয়ে রেখেছি, মানে আমার মেন্টর আপুকে জি, আমি জি। জানিয়ে রেখেছিলাম যে আমার বুধবার একটু প্রবলেম হবে। আমি ওই সময় হচ্ছে অডিওতে থাকবো। কিন্তু আমি ভিডিও ওপেন করতে পারবো না, যেহেতু ওদিকে অপর সাইডে আমার রোগী থাকে। তো ওকে। আমি ভিডিওতে আরকি আপু যেগুলো যেগুলো গাইড করতো আমি ওগুলো শুনে রাখতাম। পরে আমি বাসায় গিয়ে সাথে সাথে আরকি প্র্যাকটিস করে ফেলতাম। তো অতটা প্রবলেম হয় নাই। আসলে মানে হচ্ছে যে যেভাবে করে গাইড করেছেন আপনাদের টেমপ্লেট অনেক ভালো মানে মার্কস আনছে। তো এটা করে আমার বোঝা গেছে যে এই কোচিং এ পড়ে আসলে আমার অনেক ভালোই হইছে। যাক আলহামদুলিল্লাহ। তো আপু আপনার কোনো স্পেসিফিক কোনো মডিউলে কোনো প্রবলেম হচ্ছিল? হ্যাঁ, আমার স্পিকিং এ আসলে ১ম দিকে রিপিট সেন্টেন্স এ অনেক প্রবলেম ছিল। আচ্ছা। ইনফেক্ট আমি তো মানে মনেই করেছিলাম যে আমার রিপিট সেন্টেন্স এ বোধহয় আমি আ মানে আন্ডাই পাবো একটা। তো পরে লাস্টের দিকে এসে রিপিট সেন্টেন্সটা অনেক ইমপ্রুভ হইছে। আচ্ছা। কিন্তু লাস্টের দিকে এসে ইভেন এক্সামের আগের দিনও আমার মনে হচ্ছিল যে আমি রিডিং পার্টে টাইম ম্যানেজ করতে পারছিলাম না। যেহেতু আচ্ছা। রিডিং পার্টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো অনেক বড়, বড় ছিল। জি, জি। তো রিডিং পড়ে এক্সাক্ট আনসার বসিয়েও আমার মনে হচ্ছে এটার জায়গায় এটা হবে নাকি ওটার জায়গায় ওটা হবে না। এগুলো করতে, করতে সময় চলে যাচ্ছিল। তো আচ্ছা। এটা হচ্ছে যে একটা অনেক বড় একটা ফোবিয়া ছিল যে আমি রিডিং পার্টে টাইম ম্যানেজ করতে পারবো কিনা। বাট তারপরে হচ্ছে আমি অনেকগুলো মক দেই। মক আচ্ছা। দেওয়ার পরে হলো জিনিসটা ফোবিয়াটা আরকি কেটে গেছে যে না আমি ম্যানেজ করতে পারি। মানে ২.৫ মিনিট ৩ মিনিট করে ধরলে জি, ম্যানেজ জি। হয়ে যায় আচ্ছা, এরকম। আচ্ছা। তো
আপু আপনি মানে টোটাল কয়টা মক দিয়েছিলেন এক্সামে বসার আগে? আমি মক দেওয়া শুরু করেছিলাম এক্সামে বসার, মানে টানা মক দেওয়া শুরু করেছিলাম এক্সামে বসার 10 দিন আগে থেকে। আচ্ছা। আমি প্রতিদিনই প্রায় একটা দুইটা মক, মানে অ্যাটলিস্ট একটা মক দিয়েছি, আর বেশি হলো দুইটা। আচ্ছা আচ্ছা, আপনার কি মনে হয় আপু সাথে যে আসলে সবার কয়টা মক দিয়ে তারপর এক্সামে বসা উচিত? আমার যেটা মনে হয় যে অ্যাটলিস্ট সবার 20-30টা মক দিয়ে তো এক্সামে যাওয়া উচিত। আচ্ছা সাথে অ্যাটলিস্ট তার এক্সামের আগে 1.5 মাসের একটা প্র্যাকটিস থাকা উচিত প্রত্যেকটা মডিউলের উপর। আচ্ছা আপু, তাহলে হচ্ছে আর আমাদের এটা আসলে আমার যেটা মনে হয় একটা ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার আছে, যেমন জি আমার আমার ক্ষেত্রে এটা কাজে দিয়েছে, কারণ আগে থেকে আমার ইংলিশটা মোটামুটি ভালো ছিল, আচ্ছা মানে এতটা খারাপ ছিল না। তো আমার মনে হয়েছে যে আমি 1.5 মাসে করে কভার করতে পারবো এটা। এখন যদি আমি কোনো ধরেন যে আমি তো শহরে বড় হয়েছে, যদি আমি অবভিয়াসলি গ্রাম থেকে যে মানুষজন আসবে তাদের ইংলিশটা আমাদের সাথে মিলবে না, মিলবে না। তাদের আরেকটু টাইম নিতে হবে, জি আরেকটু সময় নিতে হবে, বিকজ প্রোনাউন্সিয়েশনে তো মার্কস আছে অনেক, ফ্লুয়েন্সি তো মার্কস আছে আলাদা করে। জি তো ওই প্রোনাউন্সিয়েশন আর ফ্লুয়েন্সি আনতে আরেকটু সময় দেওয়া উচিত, অ্যাটলিস্ট 3 মাস 4 মাস এরকম। মানে খুব ভালো একটা অ্যাডভাইস দিয়েছেন আপু আসলে, কারণ সবার ক্ষেত্রে তো সবকিছু সমান না, এটা আমরা আসলে হ্যাঁ হ্যাঁ ইন্ডিভিজুয়ালি দেখলেই বুঝতে পারি যে আসলে এক একজনের এক এক রকম সময় লাগে সব। আবার হচ্ছে আমরা এক এক ধরনের স্টুডেন্ট নিয়ে ডিল করি এক এক সময়, কেউ দেখা যাচ্ছে এক্স্যাক্টলি, যে হ্যাঁ 3 হ্যাঁ মাসেই ইজিলি খুব ভালো করে ফেলতেছে, আর কাউকে দেখা যাচ্ছে আমরা এত সময় দিচ্ছি এত বোঝাচ্ছি কিন্তু তারপরে আলটিমেটলি উনি সেই স্কোরটা করতে পারতেছে না, এরকমও হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এটা আসলে মক দেখে নিজেকে নিজে জাজ করতে হবে যে আমি এখন এক্সাম দেওয়ার মতো প্রিপেয়ার্ড কিনা। জি যেমন আমি মক দেখে আমি বুঝতেছিলাম যে যখন আমাদের কোচিং চলতেছিল তখন তো লাস্টের দিকে এসে মেন্টর কয়েকটা মক দিতে বলেন। জি জি তো ওই মেন্টর প্রথম প্রথম মক নিয়েছেন আমার, তখনও আমার হচ্ছে প্রায় 65 এর মতো নাম্বার এসেছে, 65-68। তো তখন আমার মনে হয়েছে যে আমি আরো কয়েকদিন প্র্যাকটিস করে আমি পরীক্ষা দিতে পারবো। এরপরে তো আপনাদের থেকে আমি বুকিং করে ফেলেছি, তো আচ্ছা এরকম আচ্ছা অনেকে আছেন জি যারা হচ্ছে যে সাথে সাথে বুকিং করিয়েছেন, কিন্তু আবার অনেকে আছেন যারা মনে করছে আমি আরেকটু সময় নিই, আমার আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার। জি। তো অনেক সময় হয় কি, মানে আমরা সাজেস্ট করি যে আমাদের কোর্স কমপ্লিট হয়েছে এরপরে 1 সপ্তাহ বা 10 দিন সময় নেন, নিয়ে আপনার এক্সাম দিয়ে দেন। টাইমটা বেশি হ্যাঁ লেংথি হলে অনেক সময় দেখা যায় যে পড়াশোনার প্রতি একটা অনীহা চলে আসে, তখন আর আগের মতো ওই হ্যাঁ ইয়েটা থাকে না, এই জন্য একটু বলি আর কি যে একটু আর্লিয়ারলি দিয়ে দেন এক্সামটা। আচ্ছা আপু, তো হ্যাঁ হ্যাঁ রিডিং মডিউলের জন্য যে আমরা যেসব ম্যাটেরিয়ালস আপনাদেরকে প্রোভাইড করে থাকি, আপনার কি মনে হয়েছে ওগুলো আসলে কতটুকু হেল্পফুল ছিল? আপু সব কিছুই হেল্পফুল ছিল, মানে আমি আপনাদের হচ্ছে মডিউলস গুলা থেকেই তো উপকৃত হয়েছে, আমি বাইরে কোনো কিছু আসলে ফলো করি নাই। আচ্ছা তো হচ্ছে সবকিছুই হেল্পফুল ছিল আপু। আমাদেরকে যে টেমপ্লেট দিয়েছিলেন, রিডিং মডিউলস এ যা যা দেখিয়েছিলেন সবকিছুই অনেক হেল্পফুল ছিল। আচ্ছা আপু, তো আপু আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে তাদের জন্য কি আপনার কিছু অ্যাডভাইস বা কোনো সাজেশন কিছু দেওয়ার আছে? হ্যাঁ, আমাকে আমি যখন গ্রুপে পোস্ট করেছিলাম তারপরে আসলে অনেকে অনেক মেসেজ দিয়েছে। জি তো আমি আসলে সবাইকে ওভাবে করে ইন্ডিভিজুয়ালি সবাইকে তো রিপ্লাই দিতে জি পারিনি, জি দু একজনকে রিপ্লাই করেছি। তো আমার সবার জন্য একটাই বড় সাজেশন, সেটা হচ্ছে যে আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে এরপর মক দেন, মক দিয়ে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি এখন পরীক্ষা দেওয়ার মতো নাম্বার পাচ্ছি, আপনার ডিজায়ার্ড স্কোর আসা শুরু হয়েছে, তখন আপনি পরীক্ষাটা দিয়ে ফেলেন। মানে ডিলে করার কোনো দরকার নাই যে না আরেকটু কয়েকদিন দেখি, কারণ প্র্যাকটিসে থাকতে থাকতেই হচ্ছে পরীক্ষা দিলে পরীক্ষাটা ভালো হয়। আর সবচেয়ে যেটা হচ্ছে যে পরীক্ষার ওখানে যে নার্ভাস হয়ে যাওয়া, যেটা মানে একটা হচ্ছে ওখানে যে অনেক নয়েজি রুম থাকে, হ্যাঁ, জি জি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখন প্র্যাকটিস করবেন পিছনে ব্যাকগ্রাউন্ডে মানুষজন রেখে প্র্যাকটিস করার অভ্যাস করেন। কারণ আমার যেটা ওখানে যে নতুন এক্সপিরিয়েন্স হয়েছে যে ওখানে খুব নয়েজি রুম থাকে, এর মধ্যে আমার রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স এগুলো দিয়ে শুরু করতে হয়। জি আর শুরুটা যদি খারাপ হয় তাহলে পুরো তাহলে তো পুরো পরীক্ষাই খারাপ পরীক্ষাই হবে। খারাপ হয়। হ্যাঁ, তো আপনার স্পিকিং পার্টটা যেন একদম ফাটাফাটি হয়, এজন্য আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডের মিউজিক ছেড়ে, নয়েজ ছেড়ে এরপর প্র্যাকটিস করেন। দরকার হয় হচ্ছে একটু দূরে নয়েজটা ছাড়েন যাতে আপনার প্রোনাউন্সিয়েশন ওভারল্যাপ না হয়। তো এটাই বলবো যে প্র্যাকটিস করেন আর নয়েজি রুমে প্র্যাকটিস করেন, প্লাস হচ্ছে যে আপনার নিজের উপর কনফিডেন্স রাখেন, বাকিটা আল্লাহ ভরসা। জি আর আপু আপনার কি মনে হয়েছিল যে আপনি তো আলফাতে প্র্যাকটিস করেছেন, তো আলফা থেকে কি মেইন এক্সামটা ইজি ছিল? আমি আলফা অ্যাপিউনি দুটিতেই প্র্যাকটিস করেছি। আচ্ছা অ্যাপিউনিতে হচ্ছে অনেক কম মার্কস আসতো, আচ্ছা অ্যাপিউনি তো অনেক কঠিন ছিল, মানে আচ্ছা আচ্ছা রিড অ্যালাউড আর
এভরিথিং অনেক কঠিন লেগেছে আমার কাছে। আচ্ছা তো মেইন মেইন এক্সামে আমার স্পিকিং পার্টটা মানে আমাদের যে পোর্টালের থেকে অনেক ইজি মনে হয়েছে। অনেক আচ্ছা ছোট রিপিট সেন্টেন্স ছিল, হুম অনেক হুম ছোট রিড অ্যালাউড পার্ট ছিল, কিন্তু রিড অ্যালাউড রিডিং পার্টটা অনেক বড় বড় ফিল ইন দ্য গ্যাপস ছিল। তো আচ্ছা ওইটা আমার মনে হয়েছে যে পোর্টালের চেয়ে অনেক বেশি টাফ। আচ্ছা আচ্ছা আসলে মানে মিলে ঝিলে হয় যে ইজি মিলে ছিলে হয়, হ্যাঁ হ্যাঁ, একটা মডিউল দেখা যায় এক্স্যাক্টলি, ইজি হ্যাঁ আসছে তো আরেকটা মডিউল একটু ডিফিকাল্ট হয়ে যায় এরকম হ্যাঁ, আসে এক্স্যাক্টলি। তাই না আচ্ছা আপু রাইট ফ্রম ডিকটেশন গুলা কেমন ছিল ইজি ছিল নাকি হার্ড ছিল আপু খুবই ইজি ছিল। রাইট ফ্রম ডিকটেশন একদম সবার লাস্টে ছিল। জি অত বেশি বড় দেয় নাই, আচ্ছা আচ্ছা যেরকম অনেক বড় লম্বা সেন্টেন্স থাকে হুম ওরকম হুম কিছু দেয় নাই। ম্যাক্সিমাম মানে মাঝারি সাইজের সেন্টেন্স দিয়েছিল, আর খুব ভালো ভালো করে মানে ফাস্ট বলে নাই, একদম সুন্দর করে প্রোনাউন্সিয়েশন ছিল, তো যার আচ্ছা কারণে আমি মানে ক্যাচ করতে পেরেছিলাম সবগুলো। আচ্ছা আচ্ছা আর আপু এক্সাম হলে তো আপনি কোনো ধরনের কোনো ডিফিকাল্টিস ফেস করেননি আমি ফেস করি নাই, তবে আমার পাশের জনের হঠাৎ করে মানে রাইট ফ্রম ডিকটেশন হুম করার সময় অর্ধেক ভয়েস এসে কম্পিউটারটা হোয়াইট হয়ে গেছিল, তো ও আচ্ছা হচ্ছে খুব ক্যাওস করেছিল। তো আচ্ছা ওটা দেখে আমিও খুব নার্ভাস হয়ে গেছিলাম যে আমার আবার হুম হুম এরকম কিছু হবে নাকি সামনে। হ্যাঁ হ্যাঁ তো ভয় তো এরকম লাগে আসলে টেকনিক্যাল, এরকম হ্যাঁ এরকম টেকনিক্যাল ইস্যু টেকনিক্যাল হলে ইস্যু হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে ওখানের যিনি থাকবেন হুম ওনাকে হুম হচ্ছে জানিয়ে রাখতে হবে, উনি একটা রিপোর্ট করে দিবেন। তো কেউ আচ্ছা প্লিজ হচ্ছে যে কোনো এরকম টেকনিক্যাল ইস্যু হলে ঘাবড়াবেন না। আচ্ছা আপু আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো খুব সুন্দর একটা সময় কাটলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর থ্যাংক ইউ। আপনার নেক্সট জার্নির জন্য অনেক অনেক শুভকামনা আপু ঠিক আছে জি তাহলে ভালো আপু, দোয়া থাকবেন আপু করবেন। অবশ্যই আপু আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন হ্যাঁ, আপু আল্লাহ হাফেজ আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু ইনশাআল্লাহ, আলাইকুম আসসালামু আলাইকুম।